হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা পড়ব অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প শুরু করব আমাদের মোলের ধারণা থেকে। ক্লাস 9-এ তোমরা যখন পড়েছো সেখানে তোমাদের মোল সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। আমি সেই মোলের ধারণাটা প্রথমে একটু রিভিশন করিয়ে তারপরে অ্যাভোগাড্রোর প্রকল্প সংক্রান্ত যে সমস্ত বিষয় পড়তে হবে সেই সমস্ত বিষয়ে পরপর আসতে থাকবো। তো প্রথমে দেখি যে আমরা মোল বলতে কি বুঝি। মোল, এই যে মোল কথাটা, এই মোল কথাটা একটা নির্দিষ্ট সংখ্যক গ্যাসের অণুকে বোঝায়। হতে পারে সেটা অক্সিজেন গ্যাস, হতে পারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হতে পারে নাইট্রোজেন গ্যাস। কিন্তু এই সমস্ত গ্যাসের ক্ষেত্রেই এক মোল বলতে একটা নির্দিষ্ট সংখ্যক গ্যাসের অণুকে বোঝায়। যেমন মনে করো তুমি অক্সিজেন গ্যাসের অণু নিয়েছো, অণু একটা থাকতে পারে, দুটো থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে। তো এক মোল বলতে একটা নির্দিষ্ট সংখ্যক গ্যাসের অণুকে বোঝায় এবং সেই সংখ্যাটা কত? এক মোলের সংখ্যাটা বোঝায় 6.023 ইন্টু 10⁻23। এতগুলো অণু যখন থাকবে কোনো একটা গ্যাসে, সেই গ্যাসকে আমরা বলবো এক মোল গ্যাস। যদি অক্সিজেন গ্যাস হয় তো অক্সিজেন গ্যাসের অণু, অক্সিজেন অণু বলতে বোঝায় এটাই দিয়ে অক্সিজেনের অণু হয়, সেটা এরকম আমরা O2 সিম্বল দিয়ে লিখি, যেখানে এই একটা অক্সিজেনের পরমাণু, এই একটা অক্সিজেনের পরমাণু। তাহলে দুটো অক্সিজেনের পরমাণু মিলে একটা অক্সিজেনের অণু তৈরি করে, এটা তৈরি করে একটা অক্সিজেনের অণু। এতগুলো ইন্টু 6.023 ইন্টু 10⁻23, এতগুলো অণু যখন থাকবে সেটাকে আমরা বলবো এক মোল। এবং এই এক মোলের মধ্যে এক একটা অণুর মধ্যে দুটো করে অক্সিজেন আছে, মানে এক মোলে এতগুলো গণিত 2 অক্সিজেনের পরমাণু রয়েছে। ঠিক তেমনি আবার যদি আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিই, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে রয়েছে কার্বন একটি, কার্বন রয়েছে একটি আর অক্সিজেন রয়েছে দুটি। মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এক মোলে এতগুলো, এক একটা অণুর ক্ষেত্রে একটা কার্বন দুটো অক্সিজেন, মানে এক মোল নিলে 6.023 ইন্টু 10⁻23 কার্বন থাকবে আর অক্সিজেন থাকবে এর ডবল। এটা হচ্ছে আমাদের মোলের ধারণা, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এক মোল বলতে 6.023 ইন্টু 10⁻23 এতগুলো অণুকে বোঝায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মোলার আয়তন। আমরা এখনো পর্যন্ত যে ক্লাসগুলো করেছি বয়েল বা চার্লসের সূত্র সংক্রান্ত, সেখানে আমরা কি দেখেছি যে যদি কোনো একটা গ্যাসের চাপ আমি নির্দিষ্ট করে দিই, একটা নির্দিষ্ট চাপ নিলাম, সেটা হতে পারে 1 অ্যাটমসফিয়ার বা 2 অ্যাটমসফিয়ার, এবং গ্যাসের উষ্ণতা এটাকেও যদি আমি নির্দিষ্ট করে দিই, তাহলে আমরা যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে যে P গণিত V ইকুয়াল টু হয় KT, যেখানে T হচ্ছে গ্যাসের উষ্ণতা যেটা আমি নির্দিষ্ট করে দিয়েছি, P হচ্ছে গ্যাসের চাপ সেটাও নির্দিষ্ট করে দিয়েছি। মানে গ্যাসের চাপ এবং উষ্ণতা দুটোই যদি স্থির থাকে, একই থাকে, এবং K হচ্ছে একটা ধ্রুবক, তাহলে V হচ্ছে সেখানে সেই গ্যাসটার আয়তন। মানে এখানে যদি আমি এইটা রাখি তো এই যে গ্যাসটা যে আয়তন দখল করে আছে সেটা হচ্ছে আমার গ্যাসের আয়তন, এটা হচ্ছে V। এবার দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে গ্যাসের আয়তন আর গ্যাসের অণুগুলির আয়তন, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। গ্যাসের আয়তন বলতে কিন্তু গ্যাসের অণুগুলির মোট আয়তনকে বোঝায় না। যেমন বলছি যে মনে করো এখানে আমি একটা V আয়তনের ঘনক নিলাম আর এখানে একটা ঘনক নিচ্ছি যে ঘনকটার আয়তন হবে
2v। তাহলে এই ঘনকটার আয়তন v আর এই ঘনকটার আয়তন হচ্ছে 2v। এখন কোনো নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাসকে আমি এর মধ্যে ভরে দিলাম। মনে করো গ্যাসের আমি 10টা অণুকে ভরলাম, তো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা অণু আমি এইটার মধ্যে ভরেছি যার আয়তন হচ্ছে v। আবার এখানেও আমি 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও আমি 10টা অণুকেই ভরলাম। তাহলে কি এখানকার আয়তন আর এখানকার আয়তনের কি সম্পর্ক? যখন আমরা বলবো গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন, এই গ্যাসের আয়তনের ক্ষেত্রে এখানে গ্যাসটার আয়তন হচ্ছে v আর এখানকার গ্যাসটার আয়তন হচ্ছে 2v। মানে গ্যাসের আয়তন বলতে বোঝাবে কোনো একটা পাত্রে আমি যত পরিমাণ গ্যাস নিয়েছি সেটাকে নয়, বোঝাবে সেই পাত্রটার আয়তন কত। গ্যাস হচ্ছে এমন একটা পদার্থ যেটা কোনো একটা পাত্রে রাখলে সেই পাত্রের সম্পূর্ণ জায়গাটা সে দখল করে নেয়, এটা হবে সেই গ্যাস। এখানে ভলিউম 2v, এখানে ভলিউম v। তাহলে এখানে দেখতে পাচ্ছি কম জায়গার মধ্যে বেশি পরিমাণ গ্যাস আছে, আর এখানে সেই একই পরিমাণ গ্যাস বেশি জায়গাতে ছড়িয়ে আছে। তার ফলে যেটা হয় যে এখানে গ্যাসের ঘনত্ব মানে প্রতি একক আয়তনে গ্যাসের পরিমাণ এখানকার থেকে বেশি, এবং তার ফলে এখানকার গ্যাসের চাপও বেশি হবে। দেখা যাবে এখানকার গ্যাসের চাপ যদি p হয় তাহলে এখানকার গ্যাসের চাপ হবে 2p। ফলে যদি এর এবং এর দুজনারই উষ্ণতা T হয় তো এর ক্ষেত্রে দেখো চাপ হচ্ছে 2p আর আয়তন হচ্ছে v, সেটা ইকুয়াল টু হবে kT। আবার এর ক্ষেত্রে চাপ হচ্ছে p আর আয়তন হচ্ছে 2v, সেটাও ইকুয়াল টু kT হবে, কারণ এটাও 2pv এটাও 2pv। তাহলে কি দেখতে পেলাম? সেটা হচ্ছে যে গ্যাসের অণুর আয়তন আর গ্যাসের আয়তন এই দুটো জিনিস আলাদা, ভিন্ন। গ্যাসের অণুর আয়তন বলতে বোঝায় যে এখানে আমি যে 10টা গ্যাসের অণু নিয়েছি, এই 10টা গ্যাসের অণুকে যদি আমি একই জায়গায় রেখে দিই, এই 10টা অণুকে যদি আমি এক জায়গাতে জড়ো করে ফেলি, তাহলে তারা যে আয়তনটা দখল করবে এই আয়তনটা হচ্ছে গ্যাসের অণুর আয়তন। কিন্তু যদি এই গ্যাসের অণুগুলোকে একটা ফাঁকা সিলিন্ডারের মধ্যে ভরে দিই, ফাঁকা সিলিন্ডার বলতে যেখানে বাতাসও থাকবে না, খালি সিলিন্ডার, বাতাসও নেই, বায়ুশূন্য করা আছে, এই অবস্থায় 10টা অণুকে এখানে ছেড়ে দিলাম, তারা এই পুরো জায়গাটা দখল করে নিল, এই পুরোটাই হয়ে গেল গ্যাসের আয়তন। আবার এখানেরও তাই, এই 10টা অণুকে এখানে ছেড়ে দিলে এখানেও ওরা পুরো আয়তন দখল করে নেবে এবং দখল করে এখানেও একটা আয়তন আমি পাবো। কিন্তু যদি আমরা একই পরিমাণ গ্যাসের অণুকে বেশি জায়গার মধ্যে রাখি সেখানে চাপ কম হবে, আবার সেটাকে যদি কম জায়গার মধ্যে রাখি সেখানে চাপ বেশি হবে। তাহলে পার্থক্যটা তৈরি হবে চাপে, এবং এমনভাবে এই চাপের মানটা হবে যাতে করে উষ্ণতা স্থির থাকলে চাপ এবং আয়তন এই দুটোর গুণফল যেটা, এই গুণফলটা সবসময় কি হবে? ধ্রুবক হবে যদি উষ্ণতা স্থির থাকে। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র থেকে যেটা পেয়েছি। এবার দেখো আমরা মোলার আয়তন বলতে কি বুঝবো। মোলার আয়তনের ক্ষেত্রে বলে রাখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে আমি যে সমস্ত আয়তনগুলোর কথা বললাম, এই আয়তনগুলো গ্যাসের প্রকৃতির ওপর কোনোভাবেই নির্ভর করে না। গ্যাসের প্রকৃতি বলতে আমি বলতে চাইছি এখানে সেটা হচ্ছে যে আমি কোন গ্যাসটা নিচ্ছি। হতে পারে তুমি অক্সিজেন গ্যাস নিচ্ছ, বা নাইট্রোজেন গ্যাস, বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বা হাইড্রোজেন গ্যাস। যে গ্যাসই নাও না কেন, প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে কি হবে, যদি একটা নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট উষ্ণতায় তুমি ওই গ্যাসগুলোকে নাও, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই ওর আয়তন যেটা সেটা একই থাকবে। তার মানে হলো যে আমার কাছে ধরে নাও এখানে
সিলিন্ডার নিচ্ছি আমি বেশ কয়েকটা, আমি 3টে সিলিন্ডার নেব। 3টে সিলিন্ডার, একটা হচ্ছে এই একটা সিলিন্ডার, যে সিলিন্ডারটার মধ্যে আমি রাখবো অক্সিজেন গ্যাস। এখানে আরেকটা সিলিন্ডার নিচ্ছি, এই সিলিন্ডারটা আমি নেব নাইট্রোজেন গ্যাস, আর এই সিলিন্ডারটাই নেব কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই 3টে সিলিন্ডারেরই আয়তন ভি, ভি এবং ভি। 3টে সিলিন্ডারের আয়তনই হচ্ছে ভি এবং 3টে সিলিন্ডারের উষ্ণতা হচ্ছে টি, টি এবং টি। তাহলে দেখা যাবে যদি এখানে আমি গ্যাসের অণুগুলোকে ভরে দিই, এইভাবে গ্যাসের অণুগুলোকে ভরে দিই, তাহলে এইখানেও চাপ যদি পি হয়, এখানেও চাপ পি হবে, এখানেও চাপ পি হবে। তার মানে পেলাম যে এই যে আমার রিলেশনটা পি ভি সমান কে টি, এই রিলেশনটা এটা সব গ্যাসের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, সব গ্যাসের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। মানে তুমি কি ধরনের গ্যাস নিচ্ছ তার উপর নির্ভর করবে না যে কোনো একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় আয়তন কত হবে। চাপ যদি একই থাকে, মনে করো প্রত্যেক ক্ষেত্রেই আমি 1 অ্যাটমসফিয়ার চাপ নিলাম, প্রত্যেক ক্ষেত্রেই উষ্ণতা হচ্ছে 273 কেলভিন, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আয়তনটাও একই থাকবে, গ্যাসের আয়তন আলাদা আলাদা হবে না। তাহলে যদি প্রশ্ন করা হয় যে 1 অ্যাটমসফেরিক চাপে এবং 273 কেলভিন উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে 10 সেন্টিমিটার কিউব, তাহলে একই পরিমাণ যদি আমি অক্সিজেন গ্যাস নিই তার আয়তন কত হবে? এর উত্তর হবে 10 সেন্টিমিটার কিউব। কারণ আমি কি ধরনের গ্যাস নিচ্ছি তার উপর নির্ভরই করবে না যে গ্যাসের আয়তন কত হবে। আয়তন যেটা নির্ভর করে সেটা হচ্ছে আমি কতগুলো গ্যাসের অণু নিচ্ছি তার উপর, কত উষ্ণতা রেখেছি তার উপর, কত চাপ রেখেছি তার উপর। এবং এই নির্দিষ্ট ভরে কোনো একটা গ্যাসের এবার যদি আমি মোলার আয়তন বলতে হয় তাহলে আমি কি বলবো? মোলার আয়তন বলতে কি বোঝাচ্ছে? মোলার আয়তন এই নামটা থেকেই বোঝা যাচ্ছে যে আমি যে গ্যাসের পরিমাণটা নেব সেটা হচ্ছে 1 মোল। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তনকে তার মোলার আয়তন বলে। তাহলে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা একটা নির্দিষ্ট, চাপ সেই চাপটাও একটা নির্দিষ্ট, যে কোনো গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে না। অক্সিজেন নিতে পারো, কার্বন ডাইঅক্সাইড নিতে পারো, নাইট্রোজেন নিতে পারো, হাইড্রোজেন, যে কোনো গ্যাস যে আয়তনটা দখল করে এই আয়তনটাকে আমরা বলবো ওই গ্যাসটার মোলার আয়তন। কত নিতে হবে? 1 মোল গ্যাস নিতে হবে, অর্থাৎ ওই গ্যাসটার অণুর সংখ্যা হতে হবে 6.023 × 10⁻23। এতগুলো যদি অণু নিই আমরা তাহলে সেই গ্যাসের আয়তন যেটা পাবো সেটা হচ্ছে তার মোলার আয়তন। এবার এই যে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপ কথাটা বলছি, এটার মানে কি? যদি মনে করো তুমি উষ্ণতাটা নাও
700 কেলভিন এবং চাপ নিলে 2 atm, 2 বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ নিলে। এই চাপ নিয়ে পর আর এই উষ্ণতা নিয়ে পর তুমি একটা সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরে দিলে এবং আরেকটা সিলিন্ডারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভরে দিলে। তোমাকে এটা ঠিক করতে হবে যে আমি এখানে যে অক্সিজেন গ্যাসটা ভরবো সেই অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23, আর এখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ভরবো তারও অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23। সেটা যদি করো তাহলে দেখবে এর আয়তন যদি ভি হয় তাহলে এরও আয়তন ভি হবে। এটাই হচ্ছে আমার মোলার আয়তনের ধারণা, এবং গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না সেই ধারণাটা। এবার তাহলে দেখো, আমাদের একটা বিশেষ উষ্ণতা এবং চাপের কন্ডিশন কথা বারবার বলা হয়, তার নাম হচ্ছে এসটিপি। এই এসটিপি কথাটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার বা একে প্রমাণ উষ্ণতা ও চাপ বলা হয়, একে বাংলাতে বলা হয় প্রমাণ চাপ ও উষ্ণতা। এই প্রমাণ চাপ ও উষ্ণতা বলতে বোঝায় একটা নির্দিষ্ট পরিমাণ চাপ এবং নির্দিষ্ট পরিমাণ উষ্ণতাকে। কারণ আমরা দেখলাম যে কোনো একটা গ্যাসের 1 মোলের আয়তন কত হবে সেটা তার উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। যত উষ্ণতা বাড়বে তাহলে তার আয়তন বাড়বে, এটা চার্লসের সূত্র। আর যত চাপ বাড়বে তত তার আয়তন কমবে, এটা বয়েলের সূত্র। অর্থাৎ উষ্ণতা বাড়ালে আয়তনটা বেড়ে যাবে, চাপ বাড়ালে আয়তনটা কমে যাবে। কিন্তু যদি উষ্ণতা এবং চাপ এই দুটোকে আমরা স্থির রাখি তাহলে তার আয়তন যেটা সেটা স্থির হয়ে যাবে, এবং সেটা যে কোনো গ্যাসের ক্ষেত্রেই হবে। তাহলে যদি আমরা কোনো একটা গ্যাসের আয়তন কত এটা বলি তাহলে সব সময় আমাকে চাপ এবং উষ্ণতার পরিমাণটা বলে দিতে হবে। যে বললাম, মনে করো যে এই সিলিন্ডারে যে অক্সিজেন গ্যাস রয়েছে সেই অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। এবার এই 100 সেন্টিমিটার কিউব যে আয়তনটা সেটা কত চাপ এবং কত উষ্ণতায় আছে সেটাও উল্লেখ করতে হবে, যাতে করে আমাদেরকে বারবার উল্লেখ করতে না হয়। তার জন্য আমাদের একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতাকে প্রমাণ ধরে নেওয়া হয়েছে, এবং সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে সেই চাপটা এবং সেই উষ্ণতাটা কত, কোন উষ্ণতা এবং কোন চাপকে আমরা প্রমাণ চাপ ও উষ্ণতা বলবো। একবার যদি তুমি বলে দাও যে এসটিপিতে ওই গ্যাসটার আয়তন এত, তার মানেই হলো যে তুমি ওই এসটিপিতে যে উষ্ণতা এবং চাপের কথা বলা হয়েছে সেই উষ্ণতা এবং চাপের কথা বলছো, আলাদা করে উষ্ণতা চাপ উল্লেখ করার প্রয়োজন নেই। তাহলে এই যে এসটিপি, এই এসটিপিতে চাপ এবং উষ্ণতার মানটা কত একবার দেখে নেওয়া যাক। এই যে আমরা এসটিপি বলছি, এসটিপি মানে হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতা। এই প্রমাণ চাপটা কত? প্রমাণ চাপটা হচ্ছে 10⁵ পাস্কেল, যেটাকে আবার বলা হয় 1 বার। এটাকে বলা হয় 1 বার। আর এই প্রমাণ উষ্ণতা যেটা সেটা হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি যখন বলবে যে প্রমাণ চাপ ও উষ্ণতায় একমাত্র যে গ্যাসটা আছে সেই গ্যাসটার আয়তন হচ্ছে 10 ঘনমিটার। তুমি বললে প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন 10 ঘনমিটার,
সেখান থেকে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যেহেতু তুমি এসটিপি বা প্রমাণ চাপ ও উষ্ণতার কথা বলছো, তার মানে তুমি যে গ্যাসটা নিয়েছো সেই গ্যাসটার চাপ হচ্ছে 10⁵ পাস্কেল এবং সেই গ্যাসটার উষ্ণতা হচ্ছে 273 কেলভিন, অন্য কোনো উষ্ণতা বা অন্য কোনো চাপ নয়। এবার যদি তুমি অন্য কোনো চাপ ও উষ্ণতায় বের করতে চাও, তো তার জন্য তোমার পিভি সমান কেটি এই সূত্রটা রয়েছে। তার মানে আমরা কেবলমাত্র এই প্রমাণ চাপ এবং উষ্ণতায় কোনো একটা গ্যাসের যদি আয়তন জানতে পারি, তো সেখান থেকে আমরা যে কোনো উষ্ণতা এবং যে কোনো চাপে সেই গ্যাসটার আয়তন কত হবে সেটা বের করে নিতে পারবো। তার জন্যই আমাদের দরকার ছিল একটা স্পেশাল টেম্পারেচার স্পেশাল প্রেসার, যেটাকে বলা হয় এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার বা প্রমাণ উষ্ণতা ও চাপ। এটাই হচ্ছে আমাদের এসটিপির গুরুত্ব। এসটিপিতে মানটা মনে রাখলে বাকি মানগুলো আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? এটাই যদি বোঝা গিয়ে থাকে তাহলে দেখো আমরা পরবর্তী ক্ষেত্রে এই অ্যাভোগাড্রো প্রকল্প যেটা, এই অ্যাভোগাড্রো প্রকল্পটা কি এবং এটা কিভাবে আসছে সেই ব্যাপারটা ডিসকাস করব। এবার তাহলে আমরা বলবো অ্যাভোগাড্রো প্রকল্প। প্রথমে এই অ্যাভোগাড্রোর প্রকল্প এটাতে কি বলা হয় সেটা দেখে নিই। প্রকল্প কথাটার মানে কি? একটা জিনিস হয় সূত্র, আরেকটা জিনিস হয় প্রকল্প। এটা কিন্তু কোনো সূত্র নয়, এটা একটা প্রকল্প। সূত্র বলতে বোঝায় যেটাকে আমরা কি করতে পারি, যেটার আমরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড পাই। যে কোনো সূত্রের ক্ষেত্রে একটা তাত্ত্বিক দিক থাকে যেটা গণনা করে দেখানো যায়, কিন্তু অ্যাভোগাড্রোর প্রকল্প হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছু থেকে ক্যালকুলেশন করে আসা যায় না। যেটা অ্যাভোগাড্রো দেখেছেন এটাকে প্রমাণও করতে পারবে না, আবার এটাকে খণ্ডনও করতে পারবে না। এটা সবসময় ট্রু, সত্যি, কিন্তু এটা প্রমাণ করা যায় না। এগুলোকে বলা হয় প্রকল্প। তো এই অ্যাভোগাড্রোর প্রকল্প এতে কি বলা হচ্ছে? এই অ্যাভোগাড্রোর প্রকল্পতে বলা হচ্ছে একই চাপ, যেটা আমি এতক্ষণ ধরে বলে আসছি যে চাপ একই থাকবে, একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায়, চাপ এবং উষ্ণতা একই রাখতে হবে। তাহলে আমি এখানে একটা নিচ্ছি সিলিন্ডার, আবার বুঝে নিই এটা সুন্দর করে, এবং এখানে নিচ্ছি আরেকটা সিলিন্ডার। এবার এই সিলিন্ডারেও গ্যাসের চাপ আমি পি নিচ্ছি, এখানেও গ্যাসের চাপ পি নিচ্ছি, একই চাপ বলা হয়েছে। এখানেও গ্যাসের উষ্ণতা টি, এখানেও গ্যাসের উষ্ণতা টি, কারণ একই উষ্ণতার কথা বলা হয়েছে। এবং এই সিলিন্ডারটার যা আয়তন, এই সিলিন্ডারটারও আয়তন ধরে নিচ্ছি একই। তাহলে চাপ একই, উষ্ণতা একই, আয়তনও একই। সেটা যদি হয় সম আয়তন, তাহলে এই গ্যাসের মধ্যে যতগুলো অণু থাকবে এই গ্যাসের মধ্যেও ততগুলোই অণু থাকবে। হতে পারে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর এটা হাইড্রোজেন গ্যাস। এখানে যদি গ্যাসটার 20টা অণু থাকে, এখানেও এই গ্যাসটার 20টা অণুই থাকবে। অণুর সংখ্যা সমান হবে, যতগুলো এখানে ততগুলো এখানে। এটাই বলা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। আরেকবার বলে দিই তাহলে ব্যাপারটা যদি পরিষ্কার না হয়ে থাকে, যে যদি আমার কাছে দুটো সিলিন্ডারে দুটো গ্যাস থাকে, একটাতে কার্বন ডাইঅক্সাইড একটাতে হাইড্রোজেন, এই গ্যাসের চাপ পি, এখানেও চাপ পি,
এখানকার আয়তন টি, আয়তন ভি, এখানকার আয়তনও ভি, এখানকার উষ্ণতা টি, এখানকার উষ্ণতা টি, মানে চাপ, আয়তন এবং উষ্ণতা এই তিনটে জিনিসকে যদি একই করে দিই তাহলে এখানে যতগুলো অণু থাকবে এখানেও ততগুলো অণু থাকবে। ঘুরিয়ে আমরা এটাও বলতে পারি যে এখানে যত মোল গ্যাস থাকবে এখানেও তত মোল গ্যাস থাকবে। যদি 1 মোল থাকে তাহলে এখানেও গ্যাসের অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23। যদি তাই হয় তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী এখানেও অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23। তাহলে এখানে যতগুলো অণু মানে 1 মোল, এখানেও গ্যাস থাকলো 1 মোল। যদি একই উষ্ণতা ও চাপে এখানে তুমি 10 মোল গ্যাস নাও, তা সেই উষ্ণতা ও চাপে এখানেও আমি 10 মোল গ্যাস পাবো। অর্থাৎ উষ্ণতা এবং চাপ এবং আয়তন এই তিনটে জিনিস যদি আমি নির্দিষ্ট করে দিই তাহলে এখানে যত মোল পাবো এখানেও তত মোল পাবো। এটাকেই বলা হয় আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প। এবং এই অ্যাভোগাড্রো প্রকল্প থেকেই আমরা কি পাবো? এই অ্যাভোগাড্রো প্রকল্প থেকেই আমরা কোনো একটা আদর্শ গ্যাসের একদম সম্পূর্ণ সমীকরণটা জানতে পারবো। এখন পর্যন্ত যে সমীকরণটা পড়েছি আমরা সেটা হচ্ছে PV = KT, যেখানে আমরা P কি সেটা জানি, V জানি এবং T জানি, কিন্তু এই যে K, এই Kটাতে আমাদের এখনো কোয়েশ্চেন মার্কস আছে। এখন আমরা এই K সম্পর্কে পরিষ্কার জানা নেই যে K বলতে ঠিক কি বোঝায়। এবার আমরা বুঝতে পারবো যে এখানে K বলতে কি বোঝায় এবং আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কিভাবে পেতে পারি। তো চলো এবার দেখি যে আদর্শ গ্যাসের সমীকরণটা কেমন হবে। এবার আমরা পড়ব আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস, আমরা এর আগের ক্লাসে আদর্শ গ্যাস সম্পর্কে পড়েছি। যে সমস্ত গ্যাস এই সূত্রটা মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের চাপ যদি অসীম করে দেওয়া হয় তো আয়তন 0 হয়ে যায়। আদর্শ গ্যাসের উষ্ণতা যদি 0 করে দেওয়া হয় তাহলেও আয়তন 0 হয়ে যায়। এবার দেখো, আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এই দুটো এবং তার সাথে অ্যাভোগাড্রোর প্রকল্প এই তিনটেকে ব্যবহার করে এই কেটা কত হবে সেটা বের করতে পারবো। তো প্রথম থেকে শুরু করি। প্রথমেই আমাদের ছিল বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছি? বয়েলের সূত্র, এই বয়েলের সূত্র থেকে পেয়েছি কোনো একটা গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আবার আমরা চার্লসের সূত্রে যেটা পেয়েছি, চার্লসের সূত্র থেকে পেয়েছি যে কোনো একটা গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। এবং এই দুটো সূত্রকে যখন একসাথে লিখেছি তখন V = T/P এটা আমরা লিখেছি। এবার দেখো, এবার আমাদের এখানে আসছে অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প, এই অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে কি বলা হচ্ছে? অ্যাভোগাড্রোর প্রকল্পে বলা হচ্ছে যে একই চাপ এবং উষ্ণতায়, অর্থাৎ বয়েলের সূত্রে চাপটাকে পরিবর্তন করা হচ্ছিল, উষ্ণতা ধ্রুবক ছিল। চার্লসের সূত্রে উষ্ণতাকে পরিবর্তিত করা হচ্ছিল, চাপ ধ্রুবক ছিল। কিন্তু অ্যাভোগাড্রোর প্রকল্পতে বলা হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায়,
অর্থাৎ গ্যাসের চাপটাও স্থির এবং উষ্ণতাটাও স্থির। একই চাপ ও উষ্ণতায় সমান সংখ্যক অণু যদি থাকে তাহলে গ্যাসের আয়তনটা একই হবে, অর্থাৎ সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। তার মানে যদি আমার কোনো একটা গ্যাসের আয়তন ভি হয় এবং সেই গ্যাসের অণুর সংখ্যা 1 মোল নিই আমি, মানে 6.023 × 10⁻23, তাহলে যদি এবার গ্যাসের অণুর সংখ্যা আমি 2 মোল নিয়ে নিই, অর্থাৎ গ্যাসের অণুর সংখ্যা যদি দ্বিগুণ করে দিই তাহলে তার আয়তনটাও দ্বিগুণ হয়ে যাবে। গ্যাসের যদি অণুর সংখ্যা আমি 3 গুণ করে দিই তাহলে সেই গ্যাসের আয়তন 3 গুণ হয়ে যাবে। যদি আমি গ্যাসের অণুর সংখ্যা এইভাবে n মোল নিই তাহলে সেই গ্যাসের আয়তন হয়ে যাবে n × v। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা গ্যাসের আয়তন তার অণুর সংখ্যার সাথে সমানুপাতিক। যেমন গ্যাসের উষ্ণতা তার উষ্ণতার সাথে সমানুপাতিক আয়তনটা, চাপের সাথে ব্যস্তানুপাতিক, ঠিক তেমনি কোনো একটা গ্যাসের চাপ এবং উষ্ণতাকে স্থির রাখলে সেই গ্যাসের অণুর সংখ্যার সাথে তার আয়তন হবে সমানুপাতিক। তাহলে আমরা এর সাথে, এটার সাথে এটা এবং তার সাথে এটা, এই তিনটাকে যদি একসাথে মিশিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো কোনো একটা গ্যাসের আয়তন n × T/P এই রাশিটির সাথে সমানুপাতিক। এবং এই যে সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে এখানে আমি একটা ধ্রুবক দিয়ে গুণ করব। এই ধ্রুবক যে আর আমি লিখলাম, এই আরটাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। সর্বজনীন কথাটা কেন ব্যবহার করছি? সর্বজনীন দুর্গোৎসব মানে যেটা সবার জন্য। ঠিক তেমনি সর্বজনীন গ্যাস ধ্রুবক বলতে বোঝায় যে ধ্রুবকটা সকল গ্যাসের জন্যই একই থাকবে। তাহলে এতক্ষণ যে আমি এই সমীকরণটা লিখছিলাম PV = KT, এই কে এর মানটা বিভিন্ন গ্যাসের ওপর নির্ভরশীল ছিল। এবারে কি হবে, এখানে আমার আর যেটা দেখতে পাচ্ছি আমি, এই আরটা গ্যাসের ভরের ওপরও নির্ভর করবে না। এই কেটা গ্যাসের ভরের ওপর নির্ভরশীল ছিল। গ্যাসের ভর বাড়ালে কে এর মান বাড়ছিল, গ্যাসের ভর কমালে কে এর মান কমছিল। এবার গ্যাসের ভরটা এই n এর সাথে চলে এলো। যত তুমি n এর মান বাড়াবে তত গ্যাসের ভর বাড়বে, আর যত n এর মানটা কমবে গ্যাসের ভর কমবে। n যদি 1 হয় তার মানে 1 মোল গ্যাস, তখন তার ভর হবে 1 মোল গ্যাসের যে ভর সেই ভরটা। যেমন 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম, 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম। যদি তুমি 2 মোল নিয়ে নাও অক্সিজেন তখন 64 গ্রাম হয়ে যাবে। 2 মোল হাইড্রোজেন নিলে 4 গ্রাম, 3 মোল নিলে 6 গ্রাম, 4 মোল নিলে 8 গ্রাম। তাই যেমন তুমি হাইড্রোজেনের ভর নেবে তেমন তার মোল পাবো আমরা। তাহলে এই যে কেটা ছিল, এই কেটাই আসলে হচ্ছে আমার এখানে n × r। কে এর জায়গায় n r বসিয়ে দিতে পারি। তাহলে আমার কি হয়ে গেল, পিটা এদিকে গুণ করে দিলে P × V = nRT। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। এই সমীকরণটা একটা আদর্শ গ্যাস মেনে চলে। তাহলে যে আমি পেলাম PV = nRT, এই যে সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের ভলিউম বা আয়তন।
তাহলে এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা। আমি 1 মোল নিচ্ছি না 2 মোল নিচ্ছি নাকি 3 মোল নিচ্ছি, মানে এটা গ্যাসের অণুর সংখ্যাকে বোঝায়। এন যদি 1 হয় তাহলে অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23। এন যদি 2 হয় তখন অণুর সংখ্যা হবে 2 × 6.023 × 10⁻23। এন যদি 10 হয় তাহলে 10 × 6.023 × 10⁻23, অর্থাৎ এখানে এনটা গ্যাসের অণুর সংখ্যাকে বোঝাচ্ছে। এই আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা একটা ধ্রুবক, সমস্ত গ্যাসের জন্য এর মান সমান, কোনোভাবেই পরিবর্তন হবে না। আর টি হচ্ছে গ্যাসের উষ্ণতা, এটাকে বলা হয় আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এই সমীকরণে আর কোনো অজানা রাশি নেই। চাপ জানি, আয়তন জানি, এন জানি, আর জানি এবং টি জানি। এবার দরকার যেটা সেটা হচ্ছে যে আমাদের এই যে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আমি আর এর কথা বলছি, এই আর এর মান কত এবং এই আর এর কি হবে, মানে একক কি হবে। তো দেখো আর এর মানটা কত, এই আর এর যে মান এসআই পদ্ধতিতে যদি দেখি তো এই আর এর মান হয় 8.314। এসআই পদ্ধতিতে এই আর এর মান হয় 8.314। এবার দেখো আমরা এই আর এর একক কি হবে সেই এককটা বের করতে পারি। আর এর এককটা কিভাবে বের করব, একক বার করার যে পদ্ধতি সেটা হচ্ছে যে আমরা সূত্রের সাহায্যেই আর এর একক বের করতে পারি। কিভাবে বের করব আর এর একক, এখানে বের করছি। আর এর একক দেখো আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি পি ভি সমান এন আর টি, মানে এখান থেকে লিখতে পারি আর সমান পি গুণিত ভি বাই এন গুণিত টি। তাহলে যদি আমাকে আর এর একক বের করতে হয় এসআই পদ্ধতিতে, আমি তাহলে কি করব, ওপরে চাপের একক লিখব, আয়তনের একক, এনের একক আর টি এর একক। চাপের একক কি, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, আয়তনের একক হচ্ছে মিটার গুণ কিউব, এনের একক হচ্ছে মোল এবং টি এর একক হচ্ছে কেলভিন। তাহলে আমি চাপের একক বসালাম নিউটন পার মিটার স্কয়ার, আয়তনের একক বসালাম মিটার কিউব, এনের একক বসালাম মোল আর টি এর একক বসালাম কেলভিন। সেটা যদি করি এটা হয়ে যাবে নিউটন গণিত মিটার, নিচে হয়ে যাবে মোল কেলভিন, মিটার কিউব আর মিটার টু দি পাওয়ার -2 কেটে গিয়ে মিটার হয়ে গেল। আর নিউটন গণিত মিটার, নিউটন মানে বল আর মিটার মানে সরণ, বল গণিত সরণ মানে কার্য, কার্যের একক হবে জুল। তাহলে এখানে জুল হলো, নিচে মোল কেলভিন। তো আর এর একক পেলাম জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটা হলো আমার আর এর একক। তার মানে আর ইকুয়াল টু আমি লিখতে পারি 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আর এর এসআই পদ্ধতিতে মান এবং তার একক।